আমরা এখন পড়ছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শোভা গল্পটি। কথায় আমরা যে ভাব প্রকাশ করি সেটা আমাদিগকে অনেকটা নিজের চেষ্টায় গড়িয়া লইতে হয়। অর্থাৎ আমরা কথার মাধ্যমে মনের যে ভাব প্রকাশ করি সেটা অনেক সময় নিজের চেষ্টা গড়ে নিতে হয়, অনেক সময় কতকটা তর্জমা করার মতো, তর্জমা মানে কি অনুবাদ করার মতো। সকল সময়ে ঠিক হয় না, ক্ষমতার অভাবে অনেক সময় ভুলও হয়। অর্থাৎ যদি ভাষার উপর দখল না থাকে, অনেক সময় আমাদের মনের ভিতরে যে ভাব সেটা হয়তো আমরা ঠিকঠাক মতো প্রকাশ করতে পারি না, সঠিক শব্দ প্রয়োগ করতে পারি না। কিন্তু কালো চোখে কিছু তর্জমা করিতে হয় না, অর্থাৎ শোভার যে কালো চোখ, এটাকে কোনো কিছুকে অনুবাদ করা লাগে না। মন মন আপনি তাহার উপরে ছায়া ফেলে। অর্থাৎ শোভার মনের ভিতরে কোনো ভাবের উদয় হলে তার চোখে একদম স্পষ্টভাবে সেই ভাবটা প্রকাশিত হয়ে যায়। ভাব আপনি তাহার উপরে কখনো প্রসারিত, কখনো মুদিত হয়, কখনো উজ্জ্বলভাবে জ্বলিয়া ওঠে, কখনো ম্লানভাবে নিবিয়ে আসে, কখনো অস্তমান, অস্তমানে কি অর্থাৎ ডুবে যাচ্ছে এমন, কখনো অস্তমান চন্দ্রের মতো, মানে যে চাঁদ ডুবে যাচ্ছে এরকম চাঁদের মতো অনিমেষভাবে, অনিমেষভাবে মানে কি, মানে নিমেষহীন, মানে চোখের পলক না ফেলে চাহিয়া থাকে, কখনো দ্রুত চঞ্চল বিদ্যুতের মতো দিক বিদিকে ঠিকরিয়া ওঠে। অর্থাৎ তার মনের ভিতরে যদি কোনো ভাবের উদয় হয় তাহলে সেই ভাবটা তার চোখের একদম স্পষ্ট হয়ে ওঠে, কখনো চোখটা উজ্জ্বল হয়ে ওঠে, কখনো সেটা প্রসারিত হয়, কখনো মুদিত হয়, মানে সংকুচিত হয়। এরকমভাবে তার মনের ভিতরে ভালো লাগা খারাপ লাগা যে ভাব, সেটা একদম স্পষ্টভাবে চোখের দিকে তাকালে বোঝা যায়, কোনো কিছু অনুবাদ করা লাগে না, একেবারে হুবহু সেই ভাবের বহিঃপ্রকাশ ঘটে। মুখের ভাব বই আজন্মকাল যাহার অন্য ভাষা নাই, তাহার চোখের ভাষা অসীম উদার এবং অতল স্পর্শ গভীর। অর্থাৎ শোভা তো জন্মে ধরেই তার মুখে কোনো ভাষা নেই, সে তার মনের ভাবটা প্রকাশ করে। কীভাবে প্রকাশ করে? এই চোখের মাধ্যমে, মুখের মাধ্যমে, বিভিন্ন ভাব ভঙ্গিমার মাধ্যমে। এটা এত ভাবে সে দক্ষ এই ভাব প্রকাশের এই মাধ্যমে, যে তার মতো দক্ষতা খুব, মানে তাকে সেই দক্ষতাকে ছোঁয়া যায় না, অতল স্পর্শী, মানে যার তল নেই এমনভাবে গভীর, তা স্পর্শ করা যায় না। অনেকটা স্বচ্ছ আকাশের মতো উদয়স্ত এবং ছায়ালোকের নিস্তব্ধ রঙ্গভূমি। উদয় অস্ত মানে কি? উদয় এবং অস্ত, অর্থাৎ সূর্য ওঠা এবং ডোবার যে সময়, অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত ছায়ালোকের নিস্তব্ধ রঙ্গভূমি। মানে শোভা কিন্তু চুপচাপ, কিন্তু সে মনের ভাব ঠিকই তার মুখের ভঙ্গিমার মাধ্যমে, চোখের ইশারা ইঙ্গিতের মাধ্যমে ঠিকই এমনভাবে প্রকাশ করে যা বুঝতে আর কোনো কিছু বাকি থাকে না, স্পষ্টভাবে প্রকাশিত হয়ে যায়। এই বাক্যহীন মনুষ্যের মধ্যে, মনুষ্য মানে কি? মানুষ। এই বাক্যহীন মনুষ্যের মধ্যে বৃহৎ প্রকৃতির মতো, মানে বিশাল প্রকৃতির মতো একটি বিজন মহত্ব আছে। বিজন মহত্ব মানে কি? এখানে প্রকৃতির যে চুপচাপ নিরিবিলি রূপ, জনহীন, বিজন মানে কি? যেখানে লোকজন নেই, এরকম বিজন মহত্ব। অর্থাৎ প্রকৃতির যে চুপচাপ আকর্ষণীয় দিক, ওই শোভার ভিতরেও ঠিক সে চুপচাপ হলেও তার ভিতরে একটা এই আকর্ষণের দিক আছে। অর্থাৎ সে ইশারা ইঙ্গিত ভাব ভঙ্গির মাধ্যমে ভাব প্রকাশের জন্য খুবই দক্ষ সে। এই জন্য সাধারণ বালক বালিকারা তাহাকে এক প্রকার ভয় করিত, তাহার সহিত খেলা করিত না। সে নির্জন দ্বিপ্রহরের মতো শব্দহীন এবং সঙ্গীহীন। দুপুরবেলাটা যেমন শব্দহীন হয় এবং সঙ্গীহীন হয়, দ্বিপ্রহর মানে কি? দুপুরবেলা। ঠিক শোভাও এরকম একটা দুপুরের মতো শব্দহীন এবং বন্ধুহীন। গ্রামের নাম চণ্ডীপুর, মানে শোভাদের গ্রামের নাম কিন্তু চণ্ডীপুর। নদীটি বাংলাদেশের একটি ছোট নদী, অর্থাৎ শোভাদের বাড়ির পাইতে যে নদীটা বয়ে গেছে সেটা একটা ছোট নদী, গৃহস্থ ঘরের মেয়েটির মতো বহুদূর পর্যন্ত তাহার প্রসার নহে, মানে এই নদীটা বেশি এটা চওড়া না। নিরলসা তন্নী নদীটি আপন কুল রক্ষা করিয়া কাজ করিয়া যায়। দুই ধারের গ্রামের সকলের সঙ্গে তাহার যেন একটা না একটা সম্পর্ক আছে। যাদের নদীর পাড়ে বাড়ি তারা জানে নদীর পাড়ের মানুষ কোনো না কোনোভাবে নদীর সাথে সম্পর্কিত। কেউ হয়তো গোসল করতে যায়, কেউ হয়তো মাছ ধরতে যায়, কেউ হয়তো দৃশ্য উপভোগ করতে যায়, মানে কোনো না কোনোভাবে নদীর সাথে তাদের সম্পর্ক আছে এরকম। দুই ধারে লোকালয় মানে কি? বসতি আর কি। এবং তরুর ছায়া ঘন, তরু মানে কি? গাছপালা, ছায়া মানে কি? ছায়া মানে গাছের ছায়া, ঘন গাছের ছায়া। উচ্চ তট মানে নদীর পাড়টা উঁচু এবং সেখানে ঘন গাছের ছায়া আছে। নিম্নতল দিয়া গ্রাম লোকে স্রোতস্বিনী, মানে ওই নদীটি।
আত্মবিস্মৃত দ্রুত পদক্ষেপে, স্রোতস্বিনী মানে কি নদী, ওই নদী আত্মবিস্মৃত দ্রুত পদক্ষেপে প্রফুল্ল হৃদয় মানে কি আনন্দিত হৃদয়ে আপনার অসংখ্য কল্যাণ কার্যে চলে আসে। অর্থাৎ নদীর দ্বারা মানুষের উপকার ছাড়া কোনো ক্ষতি হয় না এই নদীটার দ্বারা, বিশেষ করে নদীটার দ্বারা। কারণ তার পানির মাধ্যমে আশেপাশের এলাকা সুজলা সুফলা শস্য শ্যামলা হয়ে ওঠে। বাণীকণ্ঠের ঘর অর্থাৎ বাণীকণ্ঠ কিন্তু সবার পিতা। বাণীকণ্ঠের ঘর নদীর একেবারে উপরেই, তাহার বাখারির বেড়া, আটচালা, গোয়ালঘর, ঢেকিশালা মানে কি যেখানে ঢেকে রাখা হয়, খড়ের স্তূপ, তেঁতুলতলা, আম কাঁঠাল এবং কলার বাগান নৌকাবাহী মাত্রেরই দৃষ্টি আকর্ষণ করে। তার মানে কি নদী থেকেই তো এই শোভাদের এই ঘর বাড়ি সব কিছু দেখা যায়, সবার গৃহস্থ আর কি। এই গারস্থ সচ্ছলতার মধ্যে বোবা মেয়েটি কাহারও নজরে পড়ে কি না জানি না, কিন্তু কাজকর্মে যখনই অবসর পায় তখনই সে এই নদী তীরে আসিয়া বসে। তার মানে শোভা যখন সময় পায় তখন নদী তীরে এসে বসে। প্রকৃতি যেন তাহার ভাষার অভাব পূরণ করিয়া দেয়। মানে শোভার ভাষা নেই, কিন্তু প্রকৃতি তার সেই ভাষার অভাব পূরণ করে দিই, যেন তাহার হইয়া কথা কয়। তার মানে এই নদী নালা গাছপালা সব কিছু যেন শোভার হয়েই কথা বলে। নদীর কলধ্বনি অর্থাৎ নদীর বয়ে চলার শব্দ, লোকের কোলাহল, মাছির গান, পাখির ডাক, তরুর মর্মর মানে কি তরুর মানে গাছ, আর মর্মর মানে কি ওই পাতা ঝরার যে শব্দ, তরুর মর্মর সমস্ত মিশিয়ে চারিদিকের চলাফেরা আন্দোলন কম্পনের সহিত এক হইয়া সমুদ্রের তরঙ্গ রাশির ন্যায়, তরঙ্গ মানে কি ঢেউ, সমুদ্রের তরঙ্গ রাশির ন্যায় বালিকার চিরনিস্তব্ধ হৃদয় উপকূলের নিকট আসিয়া ভাঙিয়া পড়ে। তার মানে কি শোভা দেখতে চুপচাপ, কিন্তু তার মনের ভিতরে কিন্তু অনেক কিছুই তোলপাড় হয়। যেমন সমুদ্রের ঢেউ কূলে এসে যেমন ভাঙিয়া পড়ে, তেমনি শোভার অন্তরেও কিন্তু ভাবের উদয় হয় এবং ঢেউ তোলে। প্রকৃতির এই বিবিধ শব্দ এবং বিচিত্র গতি ইহাও বোবার ভাষা। বড় বড় চক্ষুপল্লব বিশিষ্ট মানে চোখের বড় বড় চোখের পাতা, শোভার যে ভাষা তাহারই একটা বিশ্বব্যাপী বিস্তার। ঝিল্লি রবপূর্ণ তৃণভূমি, ঝিল্লি মানে কি ঝিল্লি রব মানে ঝিঝিরি ডাকপূর্ণ তৃণভূমি, তৃণভূমি মানে কি তৃণ মানে ঘাস, অর্থাৎ ঘাসের জমি হইতে শব্দাতীত নক্ষত্রলোক পর্যন্ত কেবল ইঙ্গিত, ভঙ্গি, সঙ্গীত, ক্রন্দন এবং দীর্ঘ নিঃশ্বাস। অর্থাৎ প্রকৃতি কিন্তু কথা বলে না, প্রকৃতি তার এই যে ঝিল্লি রবপূর্ণ তৃণভূমি অর্থাৎ ঝিঝি পোকা যে ডাক, তারপরে সমস্ত যে নিস্তব্ধ আমরা নক্ষত্রলোক দেখি, সব কিছু কিন্তু ইশারা, ইঙ্গিত এবং অঙ্গভঙ্গির মাধ্যমে সমস্ত ভাব ভঙ্গিমা সব কিছু প্রকাশ করে, মানুষকে আকর্ষণ করে। সব কিছু কিন্তু এই ভাব ভঙ্গিমার মাধ্যমে, নিরবতার মাধ্যমেই কিন্তু তারা প্রকাশ করে। যেমন শোভা কথা বলতে পারে না, কিন্তু সে তার ভাব ভঙ্গিমার মধ্যে সব কিছু বুঝাইয়া দেয়। আমরা যদি একটা ফুলের গাছের দিকে তাকাই আমাদের ভালো লাগে, ফুলের গাছ কিন্তু আমাদের বলে না আমাকে দেখো, আমাকে ভালোবাসো বা কেমন লাগে প্রশ্ন করে না, কিন্তু আমরা কিন্তু সে কথা না বললেও আমরা ফুল দেখে কোনো মানে আনন্দিত হই এরকম। এবং মধ্যাহ্নে যখন মাঝিরা জেলেরা খাইতে যাইতো, গৃহস্থেরা ঘুমাইতো, পাখিরা ডাকিত না, খেয়া নৌকা মানে কি পারাপারের নৌকা বন্ধ থাকিত, স্বজন জগৎ সমস্ত কাজকর্মের মাঝখানে সহসা থামিয়া গিয়া ভয়ানক বিজন মূর্তি মানে কি মানে চুপচাপ যে একটা রূপ, ভয়ানক বিজন মূর্তি ধারণ করিত, তখন রুদ্র মহাকাশের তলে কেবল একটি বোবা প্রকৃতি এবং একটি বোবা মেয়ে মুখামুখি চুপ করিয়া বসিয়া থাকিত, একজন সুবিস্তীর্ণ রৌদ্রে আর একজন ক্ষুদ্র তরুর ছায়ায়। এই ক্ষুদ্র তরু ছায়া, তরু মানে কি গাছ, আর ছায়া মানে গাছের ছায়া, এই গাছের ছায় কে বসে থাকতো? শোভা। আর সুবিস্তীর্ণ রোদ্রে কে থাকে? ওই যে প্রকৃতি, দুপুরবেলার যে প্রকৃতি, সেটা সুবিস্তীর্ণ রোদ্রে, মানে প্রকৃতি যেমন চুপচাপ, শোভাও কিন্তু এরকম চুপচাপ। শোভার ভিতরে একটা বিজন মহত্ব আছে বা আকর্ষণীয় দিক আছে। প্রকৃতির ভিতরে যেমন নিজস্ব, প্রকৃতি নীরব হলেও চুপচাপ হলেও তারও যেরকম একটা নিজস্ব ভাব প্রকাশের ইশারা ইঙ্গিতের মাধ্যমে ভাব প্রকাশের মাধ্যম আছে, শোভারও কিন্তু সে তেমনই আছে। এই কারণে শোভা এবং প্রকৃতি যেন একাকার। এই কারণে শোভা এবং প্রকৃতি তারা যেন একে অপরকে বোঝে এবং ওই যে কী করে তারা
মুখোমুখি বসে থাকে কখন? এই যে চুপ করে বসে থাকে তো কখন? মানে দুপুরবেলায়। দুপুরবেলায় যখন সবাই মানে কাজকর্ম ছেড়ে ঘরে চলে যেত এবং সমস্ত প্রকৃতি যখন মানে একাকিত্ব একা হয়ে যেত, ঠিক সেই সময় শোভা এবং প্রকৃতি তারা মুখোমুখি বসে থাকতো। অর্থাৎ প্রকৃতি শোভাকে বোঝে এবং শোভা প্রকৃতিকে বোঝে। এই হলো ১২ পৃষ্ঠার মূল গল্পের সারসংক্ষেপ। আজকের পড়া এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।